প্রিয় দর্শক, উত্তর আমেরিকা থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র নিয়ে নিউ ইয়র্ক স্টুডিওর নিয়মিত আয়োজন এ সপ্তাহের সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি শাহাবুদ্দিন সাগর। আজকে স্টুডিওতে আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব নাজমুল হাসানকে। জনাব নাজমুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাগর। আমরা প্রথমেই নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সংবাদপত্রগুলির প্রধান শিরোনামগুলি দেখে আসব এবং তারপর আমরা আলোচনায় যাব। আমার হাতে সাপ্তাহিক ঠিকানা, তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদের প্রার্থিতা নিয়ে রসিকতা করছি না, এনবিসি নিউজকে ট্রাম্প, নির্বাচনে তালগুল, সন্দেহের চক্করে বিএনপি, 5 বছরের হাইপে ইউনুস, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতা ভারতের শত্রুতা বাড়িয়েছে। সাপ্তাহিক দেশ, ট্রাম্পে হতাশ আওয়ামী লীগ, শঙ্কামুক্ত না বিএনপিও, পিপিএল সিডিপ্যাপ নিবন্ধন 14 এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। সাদা কালো, নতুন শুল্কে বড় দুঃসংবাদ, বাংলাদেশি পণ্যে আমদানির উপর যুক্তরাষ্ট্রের 37% শুল্ক। সাপ্তাহিক প্রবাস, ক্ষমতা আঁকড়ে থাকবেন না ডক্টর ইউনূস, 26 মের মাঝেই 26-এর মে মাসে নির্বাচন, ট্রাম্প কার্ড তরুণ ভোটারই। আমার হাতে সাপ্তাহিক বাঙালি, আমেরিকা ও চীনের পাল্টাপাল্টি ট্যারিফে 2 দিনে স্টক মার্কেট থেকে $5 ট্রিলিয়ন উধাও, প্রেসিডেন্ট ট্রাম্পের 37% ট্যারিফ আরোপ বাংলাদেশের পোশাক শিল্পে বড় ধাক্কা। আমার হাতে আছে বাংলা পোস্ট, ঈদ আসে কিন্তু গাজায় আনন্দ আসে না। আমাদের হাতে মোটামুটি এই সংবাদপত্রগুলি ছিল, এছাড়াও অন্যান্য যে সংবাদপত্রগুলি আমরা কালেক্ট করতে পারিনি এ সপ্তাহে। যাই হোক, নাজমুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। আমরা আলোচনা শুরু করতে চাই 2-3টি বিষয় নিয়ে। একত হলো ইমিগ্রেশনের বিষয়টি তো আছেই, দ্বিতীয়ত হলো যে বাংলাদেশ কমিউনিটিতে এখন ব্যাপক আলোচনার বিষয় যে হোম কেয়ারের একটি যে প্রোগ্রাম, সিডিপ্যাপ প্রোগ্রাম, সেটি পিপিএলে স্থানান্তরিত এবং আদালতের নির্দেশ। এ বিষয় বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কার্যক্রম, বিশেষ করে প্রধান উপদেষ্টার চীন সফর, এই সফর নিয়ে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহলেও এটি নিয়ে আলোচনা হচ্ছে। তো আমরা শুরু করতে চাই, ট্রাম্প কি রসিকতা করে বলছেন যে তৃতীয় মেয়াদে তিনি প্রেসিডেন্ট হতে চান, সেটা দিয়ে আমরা শুরু করতে চাই। আসলে ট্রাম্প যদি বলছে যে উনি রসিকতা করছেন না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন ট্রাম্প তো অনেক কিছু যে টোকা মারে দেখতে চায় যে এটা রিয়াকশন কেমন হয়, পক্ষে বিপক্ষে কেমন আলোচনা হয়, তারপরে সে একটা সিদ্ধান্ত। তবে আমার কাছে এখনো মনে হয় না যে ট্রাম্পের 3rd টাইম প্রেসিডেন্সি খুব একটা সিরিয়াস ব্যাপার এটা, এবং ওনার মাত্র দ্বিতীয় মেয়াদের মাত্র 3 মাসও বোধহয় অতিক্রম করলো, এখনও 3 মাস পুরোপুরি, 3 মাসের কিছু বেশি দিন হয়েছে, 100 দিনের কাছাকাছি হবে। আমার কাছে মনে হয় না যে একজন প্রেসিডেন্ট মাত্র 3 মাস দায়িত্ব পালনের পর তৃতীয় মেয়াদ নিয়ে কথা বললো। আমার কাছে মনে হয় এটা অন্য ধরনের অ্যাটেনশন, কাউকে ওনার ব্যাপারে একটু এনগেজ রাখা। এবং প্রেসিডেন্ট ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি সবসময় নিউজ পেপারে হেডলাইনে থাকতে চান, সবসময় আলোচনায় থাকতে চান, এটা ওনার এক ধরনের আমি বলবো যে পার্সোনালিটি। অতএব সেদিক থেকে উনি সেই আলোচনায় এসেছেন এটা নিয়ে। তবে এটা খুব একটা সিরিয়াস ম্যাটার না, কারণ এটা যুক্তরাষ্ট্রের সংবিধান পরিবর্তনের ব্যাপার আছে, আর সুপ্রিম কোর্টের পক্ষে এই বিষয়ে তৃতীয় মেয়াদ উনার থাকার রায় দেওয়ার ব্যাপারে তেমন একটা স্কোপ কিন্তু এখনো ক্রিয়েট হয়নি। আমরা বাংলাদেশ কমিউনিটির লোকজনও এই যে অভিবাসনের যে অভিযান চলছে সেটা নিয়ে আতঙ্কিত। আপনি জানেন প্রতিদিন ইউএসসিআইএস, হোমল্যান্ড সিকিউরিটি নতুন করে একটা নির্দেশনা দেয়, সেটা নিয়ে আমরা আলোচনা করি। আবার আলোচনা করতে গিয়ে অনেকেই এটাকে বিকৃতভাবে বলি, মূল ইনফরমেশন নেয় জন্য বলি। এ কারণে কমিউনিটিতে এক ধরনের বিভ্রান্তি, আতঙ্ক সবকিছু আছে, আর শঙ্কাও আছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন, বা সব আপডেটটা কি এখন ইমিগ্রেশন? আসলে প্রথমে আমরা যখন প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণের আগেই উনি যখন ক্যাম্পেইন করছিলেন, তখন উনি বলছিলেন যে ইমিগ্রেশন তার প্রথম ইস্যু, এবং বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষোভ এবং তার যে সমালোচনা বাইডেন প্রশাসনের, যে বিপুল পরিমাণ মানুষকে সাউদার্ন বর্ডার অর্থাৎ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সুযোগ করে দেওয়া হয়েছে। তাছাড়া ইমিগ্রেশনের যে নিয়মগুলো ছিল, বিধিমালাগুলো ছিল, এগুলি খুব কঠোরভাবে এনফোর্স করা হয়নি, অনেকটা শিথিল ছিল সেই বিধিমালা এক্সিকিউশনের ব্যাপারটি। এবং তার কারণেই যুক্তরাষ্ট্র অনেক অভিবাসী, সেটা যারা তাদের দেশের বিভিন্ন সাংঘর্ষিক অবস্থা এড়াতে কিংবা অর্থনৈতিক মুক্তি আনার ক্ষেত্রে কিংবা স্বাধীনতা যেভাবেই দেখেন না কেন, তারা যুক্তরাষ্ট্রের প্রতি তাদের একটা মোহ বৃদ্ধি পায়।
কিন্তু বিষয়টা যেটা গিয়ে দাঁড়িয়েছে এখন সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণের একবারে প্রথম দিনেই তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেছেন, যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ছিল ডিপোর্টেশন। এবং প্রথম দিকে ট্রাম্প প্রশাসনের বিশেষ করে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে বলা হলো যে আমরা শুধু যুক্তরাষ্ট্রে যারা ক্রিমিনাল এলিয়েন আছে, অর্থাৎ যারা অবৈধভাবে বসবাস করছেন, যাদের ডিপোর্টেশন প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে এবং যারা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত গ্যাং মেম্বার, তাদের খুঁজে বের করব। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, যে কোনো ধরনের খুবই সামান্য ইমিগ্রেশন বিধিমালার ভাঙার ব্যাপারটিও ইমিগ্রেশন কর্তৃপক্ষ, বিশেষ করে ইমিগ্রেশন যারা এনফোর্স করে, আইস যাদেরকে বলে ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট, তারা খুব কঠোরভাবে দেখা শুরু করলো। এমনকি তারা যখন ক্রিমিনাল এলিয়েনদেরকে খোঁজ করতে গিয়ে কোনো বাসায় গেল, সেখানে গিয়ে দেখলো আরও দু একজন অবৈধ অভিবাসী আসে যারা তাদের তালিকায় ছিল না, তাদেরকেও তারা নিয়ে আসে। এর কিছুদিনের মধ্যে এই ঘটনাগুলো বিভিন্ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ধরপাকড়ের পর দেখা গেল কি যে এইবার এয়ারপোর্টগুলিতেও সেই একই অবস্থার সৃষ্টি হয়েছে। এতদিন যারা নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতো, গ্রিন কার্ডধারীরা ভিসা নিয়ে আসতো, তারা এখন বাধার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্দেশনা দিয়েছেন নির্বাহী আদেশ, এবং এখন ধীরে ধীরে সেই নির্বাহী আদেশের বিস্তারিত জিনিসগুলোর ইমপ্লিমেন্টেশন হচ্ছে। ইমপ্লিমেন্টেশনটা কি, যে মোটামুটি ইলিগেল ইমিগ্রেশনের ব্যাপারে জিরো টলারেন্স। এখন সেই ইলিগেল ইমিগ্রেশন বলতে কেউ ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে তার ব্যাপারে, কেউ ভিসা ওভারস্টে করছে তার ব্যাপারে, কিংবা কেউ ভিসার বিধিমালা ভঙ্গন করছে তাদের ব্যাপারে, কিংবা এমনও দেখা যাচ্ছে যে যেটি আগের যুক্তরাষ্ট্রে তেমন অতীতে ঘটেছে যে অনেকেই ইমিগ্রেশনের বিমানবন্দরে ঢোকার সময় গ্রিন কার্ডধারীদেরকে আটকানো হয়েছে, বিশেষ করে যারা 1 বছর কিংবা তার চেয়ে বেশি সময় দেশের বাইরে ছিল, যুক্তরাষ্ট্রের বাইরে ছিল, তাদেরকে বাধা দেওয়া হয়েছে। কিন্তু 6 মাসের বেশি কিংবা 1 বছরের কম এমন কাউকে বাধা দেওয়া হয়নি। কিন্তু এখন যেটি দেখা যাচ্ছে, যেটি আমি মনে করি আমাদের কমিউনিটি সবারই জানা উচিত, সেটি হচ্ছে যে আপনি যদি অতীতে আপনার কোনো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনে ভুল তথ্য দিয়ে থাকেন, কিংবা আপনার কোনো তথ্যের সাথে পরবর্তীতে দেওয়া তথ্যের সামঞ্জস্য খুঁজে পাচ্ছে না, এই ব্যাপারে আরেকটি বিষয় খুব ইম্পর্ট্যান্ট আমাদের মনে রাখা দরকার, সবাই এটা মনে রাখা দরকার। সেটি হচ্ছে যে আপনি যুক্তরাষ্ট্রে পা দেবার পর থেকে যুক্তরাষ্ট্রে আপনার সকল কার্যক্রম, আপনার ক্রেডিট কার্ড ব্যবহার, আপনার ব্যাংক ব্যবহার, আপনার চাকুরি, আপনার অ্যারেস্ট কিংবা ড্রাঙ্ক ড্রাইভিং, ঠিক গাড়ির টিকিট পেয়ে টিকিট দেননি, কিংবা চাইল্ড সাপোর্ট দেননি, কিংবা এই ধরনের সকল অভিযোগ একটা ডাটাবেসে তারা ইনপুট করেছে, এবং সেই ডাটাবেসটা অ্যাক্সেসেবল। যখনই আপনি এয়ারপোর্টে করার জন্য, মানে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য আপনার আবেদন করবেন সেই কাস্টমসের সিবিপি অফিসারের কাছে, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, তার সামনে কিন্তু আপনার পুরো ডিটেলসটা চলে আসতেছে। এবং এই ডিটেলসে দেখা যাচ্ছে যে আগে ছিল না এইভাবে ডাটাবেসটাকে এইভাবে, যেটাকে আমি বলবো ব্লেন্ড করা, যেটাকে একেবারে কনসাইজ করে নিয়ে আসা আগে ছিল হয়তোবা, কিন্তু গত কয়েক বছর ধরে আমি লক্ষ্য করছি। কেবল আমি একটা কথা স্মরণ করি, যেমন আমি একবার একজনের সাথে কানাডা থেকে আসতেছিলাম, তো তাকে এয়ারপোর্ট বর্ডার সিকিউরিটি তাকে বললো তোমার তো অমুক তারিখে কোর্ট ডেট আছে, তুমি জানো কি? তখন সে আমাকে পরে জিজ্ঞেস করলো আমার কোড ডেট সে জানলো কীভাবে? তখন আমি বললাম যে নিশ্চয়ই ডাটাবেসগুলো সব এক করা হয়েছে। আপনার নামে যুক্তরাষ্ট্রের যত রেকর্ড এক্সিস্ট করে, সেটা যে ধরনের রেকর্ড, ক্রেডিট কার্ড রেকর্ড, সোশ্যাল সিকিউরিটি রেকর্ড, ইমিগ্রেশন রেকর্ড, যুক্তরাষ্ট্রের I-94 রেকর্ড, আপনি কীভাবে গ্রিন কার্ড পেয়েছেন, কীভাবে আপনি সিটিজেন হয়েছেন, সমস্ত রেকর্ড আপনার ওই সিবিপি অফিসারের সামনে। কারণ সে হচ্ছে ফাইনাল ডিসাইডিং অথরিটি, আপনাকে একমাত্র যুক্তরাষ্ট্রের সিটিজেন ছাড়া আর বাকি সবাইকে সে ডিনাই করতে পারে অ্যাক্সেস। সিটিজেনকে সে ডিনাই করতে পারে না, কিন্তু সিটিজেনের বিরুদ্ধে যদি কোনো ওয়ারেন্ট থাকে, FBI ওয়ারেন্ট থাকে, অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে, তো তখন সেই US সিটিজেনকে পাশের রুমে নিয়ে গিয়ে পরবর্তী ল এনফোর্সমেন্টের কাছে হ্যান্ড ওভার করে। এটা হচ্ছে নিয়ম। কিন্তু কোনো সিটিজেনের এন্ট্রি ডিনাই করা যায় না সিবিপি কর্তৃক। গ্রিন কার্ড, ভিসা, যে কোনো ধরনের, এখন সিবিপি অফিসার যদি সন্তুষ্ট না হয়, হি ক্যান ডিনাই, হি ক্যান ডিটেইন, হি ক্যান ডিপোর্ট। তবে গ্রিন কার্ডের ক্ষেত্রে আমি বলে রাখি, সাধারণত ভিসা নিয়ে যারা আসেন তাদের ভিসা রিভোক করার ক্ষমতা আছে। আপনি হয়তো প্লেনে উঠছেন, কিন্তু আপনি জানেন না আপনার ট্যুরিস্ট ভিসা কিংবা স্টুডেন্ট ভিসাটি স্টেট ডিপার্টমেন্ট থেকে রিভোক করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার সেই রিভোক অর্ডারটা আপনি না পাওয়ার আগে যে সিবিপির যুক্তরাষ্ট্রের সকল এন্ট্রি পয়েন্ট সেই জিনিসটা চলে যাচ্ছে।
তখন তারা আপনাকে ফিরিয়ে দিচ্ছে। তারপরে তারা যখন প্যাসেঞ্জার ইন করে, এয়ারলাইন যখন আপনার লিস্টটা পাঠায়, তখন তার প্রোফাইল দেখে, যে তার প্রোফাইলগুলো দেখে তারা দেখে যে এর অ্যাগেনস্টে কোনো ফ্ল্যাগ আছে কিনা, এর অ্যাগেনস্টে কোনো কনভিকশন আছে কিনা, কিংবা এর সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে এই গত 1 বছর 1.5 বছরে হামাস কিংবা অন্য কোনো যাদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো না, যে সমস্ত সংগঠনকে টেররিস্ট অর্গানাইজেশন বলে, সেদের সাথে কোনো মিছিলে গিয়েছিল। এই যে প্রমাণ পাওয়া গেল যে একজন ডাক্তারকে কিছুদিন আগে, লেবানিজ ডাক্তার যে ক্যান্সার স্পেশালিস্ট, তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। সে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের একটা বিখ্যাত ইউনিভার্সিটি চাকরি নিয়ে আসছিল, তো তাকে এয়ারপোর্ট থেকে ফিরে পাঠিয়ে দেওয়া হয়েছে লেবানিজ। তার অপরাধটা কী ছিল? সে হেজবুল্লাহ যে নসরুল্লাহ যে মারা গেছে, যে হিজবুল্লাহ লিডার, তার জানাজায় অংশগ্রহণ করেছিল এবং সেই ছবিটা তার ফোনে ছিল। তো যাই হোক, এই যে কথাগুলি বলার চেষ্টা করলাম যে সিবিপি, এই জিনিসটাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আরেকজনকে ডিপোর্ট, গ্রিন কার্ডধারী, তাকে অ্যারেস্ট করা হয়েছে 10-12 বছর আগে। তার ক্যালিফোর্নিয়াতে তার বিরুদ্ধে ড্রাগ পজেশনের জন্য তার বিরুদ্ধে মিসডেমিনার মামলা করা হয়েছিল। মিসডেমিনার কিন্তু গ্রিন কার্ড বাতিল করার জন্য এনাফ, যথেষ্ট ফেলনি। তো এই জিনিসগুলো আগের প্রশাসনগুলো, এমনকি ট্রাম্পের প্রথম মেয়াদও সেভাবে দেখা হতো না, এখন যেভাবে দেখা হচ্ছে। তো আমার একটা সাজেশন হচ্ছে, যদি আপনাদের কারো ইমিগ্রেশন ফাইলে কোনো রকম প্রশ্নবোধক সন্দেহ আপনাদের মনে থাকে, ট্রাভেল না করা উচিত, তাদের উচিত। আর যদি কেউ ট্রাভেল করে ফেলেন, তাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত। তারা দেশের বাইরে থেকে যুক্তরাষ্ট্রে তাদের ইমিগ্রেশন অ্যাটর্নিদের সাথে আলাপ করতে পারেন। কারণ যদি আপনার কোনো প্রবলেমেটিক থাকে, আপনি যুক্তরাষ্ট্রে আসেন, তাহলে আপনি এয়ারপোর্টে যদি ডিটেইনড হন, তাহলে নিশ্চয়ই আপনার অ্যাডভাইস দরকার হবে, অতএব সেটি রাখা দরকার। আরেক বিষয় খুব গুরুত্বপূর্ণ সাগর, সেটা হচ্ছে সবাই, এনি পার্সন রিগার্ডলেস অফ তার ইমিগ্রেশন, সিটিজেন হতে পারে, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড জাতীয় হতে পারে, স্টুডেন্ট ভিসায় হতে পারে, ওয়ার্ক ভিসায় হতে পারে, এমনকি গেস্ট হতে পারে, সবার ডিভাইস, পার্সোনাল ডিভাইস এখন কিন্তু তারা দেখার জন্য তারা দেখছে, আগের তুলনায় অনেক বেশি করে তারা দেখছে। এবং এই জিনিসটা কি দেখছে, আপনি যে ফোনটা দিবেন তার জানার সুযোগ নাই। তারা বিভিন্নভাবে এটা যাচাই বাছাই করছে এবং নানা ডিভাইস দিয়ে পরীক্ষা করতেছে। অর্থাৎ এইটা খুব সতর্ক থাকবেন আপনারা। ডিভাইসটা খুব ইম্পর্টেন্ট। আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আপনার ভূমিকাটা, আপনার অবস্থা, সোশ্যাল মিডিয়ায় আপনি কীভাবে ইনভলভ, কীরকমভাবে ইনভলভ, কতটা ডিপলি ইনভলভ, এটার উপরে আপনার যুক্তরাষ্ট্রের এন্ট্রিটা নির্ভর করে অনেক সময়। এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস বলি, সেটি হচ্ছে যে যদি কারো ফাইলে অনেক বছর আগে কোনো একটা কনভিকশন আছে, কোনো একটা কোর্টের রায় আছে, সেটা যেই রায় হোক, এই ব্যাপারে আপনি আপনার ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে পরামর্শ করেন ইমিডিয়েটলি। তার কারণটা হচ্ছে ওই জিনিসগুলো এখন ফ্ল্যাগড হয়ে সিবিপির কাছে ধরা পড়ছে এবং সেটার জন্য সিবিপি ক্যান রিফিউজ ইউর এন্ট্রি। ওকে, আমি যেটা বলছি, আপনি বললেন বাংলাদেশিদের মধ্যে তো আতঙ্ক আছে, শঙ্কাও আছে। তা আমাদের এই কমিউনিটিতে অনেকগুলি বাংলাদেশি সংগঠন আছে, অনেক আমরা গণমাধ্যম কর্মীরা আছি, আমরা যারা অ্যাটর্নিরা আছি। তা আমরা কি তাদের সচেতন করতে আমরা নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করছি কতটুকু? আপনি এটাকে কিভাবে দেখেন? আমরা কি পুরোপুরি দায়িত্বটা পালন করতে পারছি? এখানে একটা ব্যাপার আমি বলবো, সেটি হচ্ছে যে আমাদের কমিউনিটিতে ইমিগ্রেশনের যে বিষয়টাকে, সেই বিষয়টাকে অনেক হালকাভাবে নেওয়া হয়েছে অতীতে। তার কারণটা কি আমি বলি, তার কারণটা হচ্ছে যে এটি সেই সময়কার প্রশাসনগুলির একটু শিথিলতা একটা ব্যাপার, এনফোর্সমেন্টের ব্যাপারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের অনেকেই একটা ড্যাম কেয়ার অ্যাটিটিউড, হয়তো আপনি লক্ষ্য করে থাকবেন যে তার ইমিগ্রেশনের সমস্যা আছে, সেইটা তার আইনজীবীকেও বলছে না, তার আশেপাশে যারা আছে তাদের সাথেও শেয়ার করছে না, অন্য কোনো কারণ থাকতে পারে, সামাজিক ব্যারিয়ারও থাকতে পারে। সেই জিনিসগুলো এখন পপ আপ করতেছে। এখন আপনি হঠাৎ করে শুনলেন যে তার সাথে একদিন চলছেন ফিরছেন, আপনি তার ইমিগ্রেশন স্ট্যাটাস সম্পর্কে আপনার কখনোই সন্দেহ হয়নি, পরে শুনলেন যে তিনি ডিটেনশনে আছেন। তো এই যে কতগুলি ব্যাপার, আমি মনে করি, আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে আমাদের মিডিয়ার একটা ভূমিকা আছে। আমি মনে করি কমিউনিটিতে আমরা যারা মিডিয়া আছি, আমরা পর্যাপ্ত পরিমাণ তথ্য দিচ্ছি, সব মিডিয়ার কাছ থেকে তথ্যের ব্যাপারে কোনো আমি সংকট আছে বলে আমি মনে করি না। কথাটা হচ্ছে যাদের জন্য এই তথ্যগুলি দেওয়া হয় তাদের নজর আছে কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর সেকেন্ড থিং যেটা আমি মনে করি, যে যুক্তরাষ্ট্রে যেন তেনভাবে একটা ইমিগ্রেশন সুবিধা গ্রহণ করার বিষয়টা বোধহয় এখন অতীতের ব্যাপার। আপনি হয়তো দিন কয়েক আগে শুনেছেন যে আগে যেই ব্যাপারটি অনেকে সহজে ধারণা করতো যে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন পাওয়ার ক্ষেত্রে খুব সহজ একটি ব্যাপার, একটা হচ্ছে বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড, আরেকটা হচ্ছে অ্যাসাইলাম। দুটাই এখন খুব কঠিন হওয়া দাঁড়িয়েছে। তার কারণটা হচ্ছে এই দুই বিভাগে, এই দুই সেক্টর যেটাই বলি, দুই ব্যাপারেই
যথেষ্ট অ্যাবিউজ হয়েছে, যথেষ্ট। এবং যখনই আপনি কোনো সিস্টেমকে অ্যাবিউজ করবেন, সেই সিস্টেম সম্পূর্ণভাবে রিজেক্ট করে, যারা প্রাপ্য, যাদের পাওয়ার দরকার তাদেরকেও রিজেক্ট করে। তো এই সিস্টেমটাকে এরা এমনভাবে করছে যে অ্যাবিউজ ঠেকানোর জন্য মানে একেবারে মানে অলমোস্ট বলতে গেলে রিজেকশনের একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। তবে এখানে একটা আশার আলো আছে। আশার আলোটা হচ্ছে এইটা যে আমি মনে করি আমাদের বাংলাদেশে, আমি বাংলাদেশের কথাটাই বলছি, বাংলাদেশে অনেক কোয়ালিফাইড মানুষ আছেন যারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইমিগ্রেশন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে সহজেই আসতে পারেন। তাদের এই সীমান্ত দিয়ে 30-40 লাখ টাকা খরচ করে যেন তেনভাবে সেখানে একটা পলিটিক্যাল অ্যাসাইলাম, ভুয়া পলিটিক্যাল অ্যাসাইলাম ফাইল করে, তার চাইতে আমি অনেককে দেখেছি, অনেক, এবং সম্প্রতি কিছু মানুষ পাচ্ছে না, EB3 ক্যাটাগরিতে পাচ্ছে না। আমি মনে করি বাংলাদেশের যারা আছেন, যারা শুনছেন এই অনুষ্ঠানটি, যারা কোয়ালিফাইড, তারা যদি US ইমিগ্রেশন সিস্টেমের বিষয়ে ওয়েবসাইটে গিয়ে দেখেন, প্রিলিমিনারি ধারণা নেওয়ার চেষ্টা করেন, অনেকে খুব বেশ স্বাচ্ছন্দ্যের সাথে যুক্তরাষ্ট্রে আসতে পারবেন। আরও একটি ব্যাপার যেটা এই মুহূর্তে আমি মনে করি খুব ইম্পর্টেন্ট, আমাদের যে স্কিলড লেবারগুলি আছে, যে শিক্ষিত সমাজ আছে, যুক্তরাষ্ট্রে আর কিছুদিনের পরে তাদের খুব প্রয়োজন পড়বে। তার কারণটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইকোনমি, যত ইনফ্লেশন বলেন, স্ট্যাগফ্লেশন বলেন, মন্দা বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিন্তু প্রতিনিয়ত জব ক্রিয়েট করতেছে। এবং এত মানুষের লে অফের পরও গত মাসে 2,20,000 নতুন চাকরি সৃষ্টি হয়েছে, রেকর্ড। যুক্তরাষ্ট্রের ইকোনমিটা এত ভাইব্রেন্ট, কিন্তু আবার ফেডারেল গভর্নমেন্ট তো অনেককে ছাঁটাই করতেছে। ফেডারেল গভর্নমেন্ট অনেককে ছাঁটাই করতেছে। তারা একটা লিমিটেড টাইম এমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছে, নতুন জবে যাওয়ার চেষ্টা করতেছে, নতুন ধরনের জব ট্রেনিং নিচ্ছে। তারা এতদিন যে চাকরি করতো সেই চাকরির পরিবর্তে অন্য চাকরির চেষ্টা করতেছে। মানে আমি যে কথাটা ওভারঅল বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইকোনমিটা এত ভাইব্রেন্ট এবং এত সেক্টরে এখানকার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় যে আমাদের বাংলাদেশের মানুষ যদি একটু খবর রাখে, এমনকি এখানেও যারা এসেছেন, যেমন ধরুন স্টুডেন্ট, আমি স্টুডেন্টদের কথা বলবো, যারা গ্র্যাজুয়েশন শেষ করার পথে আছেন, তাদের জন্য যথেষ্ট সুযোগ যুক্তরাষ্ট্রে রয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের কিছু কিছু সেক্টরে এত অভাব, যেমন কয়েকটা ফিল্ডের কথা বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, তারপরে নার্সিং, এই যে কতগুলি ফিল্ড আছে, এই ফিল্ডগুলিতে প্রচুর চাকরির সুযোগ, কিন্তু আমরা সেগুলিতে যাই না। আমরা খুঁজি ডে লেবারের কাজ, আমরা খুঁজি রেস্টুরেন্ট ওয়ার্কারের কাজ, আমরা উবার চালাইতে চাই। হ্যাঁ, উবার চালানো তো দোষের কিছু নয়, অনেকের পক্ষে হয়তো নিয়মিত চাকরিতে যাওয়া সম্ভব না। উবার ঠিক আছে, আমি উবারের কথা বলছি না, উবার কারো পার্মানেন্ট জব বলে আমি মনে করি, এটা একটা স্টপ। কিন্তু আমি যেটা ফিল করি, আমাদের এখানে অনেক শিক্ষিত যুব সম্প্রদায়ের লোক আছে, বাংলাদেশেও আছে, যারা খুব হাইলি কোয়ালিফাইড অধ্যাপক আছে পৃথিবীর বিভিন্ন দেশে, তাদের জন্য যুক্তরাষ্ট্রের সুযোগ অবারিত। কিন্তু তারা যে কেন যুক্তরাষ্ট্রে এই ব্রাজিল, এই মেক্সিকো এগুলো হয়ে আসে, এখানে এই নির্ধারণ কষ্টের মধ্যে থাকেন এবং পরে ডিপোর্টেশন হন, আইসের হাতে নির্যাতিত হন, আমার কাছে এগুলি বোধগম্য হয় না। আমরা আলোচনা করছিলাম হোম কেয়ারের যে প্রোগ্রাম সিডিপ্যাপ, কমিউনিটির তো মোটামুটি এটা নিয়ে প্রায় 1-2 মাস ধরে মাতামাতি হচ্ছে। আপনি গতকালকে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার স্ট্যাটাসও দেখছি, এটা আপডেট একটু বলেন। আপডেটটা হচ্ছে আসলে সিডিপ্যাপ যে ট্রান্সফার কর্মসূচিটা, প্রথমে যখন এই সিডিপ্যাপের 600 ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েরি যারা ছিল, যাদেরকে এফআই বলে, যেমন ধরেন আমাদের ইমিগ্রেশন এল্ডার হোম কেয়ার, আপনাদের সিএনটি, আপনাদের বাড়ি হোম কেয়ার, আপনাদের গোল্ডেন এজ হোম কেয়ার, ডিএইচ কেয়ার, তারপরে এসেনশিয়াল, এরকম বাংলাদেশি হোম কেয়ারগুলো যারা ছিল, যারা সিডিপ্যাপ সেবা দিত, তাদের থেকে সরিয়ে এনে মাত্র একটি কোম্পানি পিপিএলকে দেওয়ার একটা সে সিদ্ধান্ত হয় নিউ ইয়র্ক স্টেটের আইন পরিষদের মাধ্যমে। সিনেট এবং অ্যাসেম্বলি, গভর্নর এই দুই অ্যাসেম্বলি এবং সিনেটকে কনভিন্স করতে সক্ষম হয় যে এতদিন যারা এই কাজটি করছে তাদের মাধ্যমে অনেক সিস্টেমের অ্যাবিউজ হচ্ছে। এটি প্রথমে $2 থেকে $2.5 বিলিয়ন একটি প্রজেক্ট ছিল, পেরিয়ে পরে সেটি $9 বিলিয়ন গিয়ে থাকে। এবং তখন গভর্নরকে বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হয়। গভর্নর কার কাছ থেকে পরামর্শ পেয়েছেন সেটা তিনি ব্যাখ্যা করেননি কখনো, তবে তিনি পিপিএলকে এককভাবেই নির্ধারণ করেন যে সিডিপ্যাপ কর্মসূচিটাকে এগিয়ে নেওয়ার জন্য, সিডিপ্যাপ কর্মসূচিটাকে স্ট্রিমলাইন করার জন্য, যেটা গভর্নরের ভাষায় ব্যয় সংকোচন, এবং এখানে যে ধরনের অ্যাবিউজ আছে সেই অ্যাবিউজগুলো ঠেকানোর জন্য। কিন্তু পিপিএলকে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয় গত কয়েক মাস ধরেই, ধীরে ধীরে এই প্রক্রিয়াটি এগোতে থাকে এবং বেশ কিছু মামলাও হয়েছে এর বিরুদ্ধে। সবগুলো মামলায় প্রায় স্টেট সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে, কিন্তু মামলাগুলো টিকে নেই।
একটি মামলা টিকে গেল, সেটি হচ্ছে ফেডারেল কোর্টে ইস্টার্ন ডিস্ট্রিক্টে যার মামলা করতে হবে। এই মামলাটা কিন্তু সিডিপ্যাপের ট্রান্সফারটা পিপিএল এর কাছে করা হয়েছে সেটাকে নিয়ে নয়, বলা হচ্ছে যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হোক যাতে এই ট্রানজিশন প্রক্রিয়াটা স্মুথ হয়। অনেকে এই ট্রানজিশন প্রক্রিয়ার ব্যাপারে সম্পূর্ণ অবহিত না, অবগত হতে পারছে না, কি তাদের করণীয় সেটাও নির্ধারণ করতে পারছেন না, তো সেই জন্য তাদের সময় দেওয়া হোক। তো বিচারক হিয়ারিংয়ের শুনেছেন 4 এপ্রিল প্রথমে যে হিয়ারিংটা খুব সম্ভবত মার্চের 30 কি 31 তারিখ, তিনি 4 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিলেন যে পরবর্তী শুনানির জন্য। 4 এপ্রিল তিনি শুনানি শুনেছেন, উভয় পক্ষের কথা বক্তব্য শুনেছেন। নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ, এখানে কিন্তু পিপিএল কোনো বাদীও না বিবাদীও না, নিউ ইয়র্ক স্টেট এবং আরও বেশ কয়েকটি সেবা সাবজেক্ট, হ্যাঁ পিপিএল বিষয়, কিন্তু মামলা করা হয়েছে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথের বিরুদ্ধে। যারা করেছেন তারা এতদিন বিভিন্ন তাদের ক্লায়েন্টদেরকে সিডিপ্যাপ কর্মসূচির মাধ্যমে সেবা দিতেন। তারা বলছেন যে তাদের যারা সেবা গ্রহীতা এবং যারা সেবা দিচ্ছেন তাদের হয়ে তারা নানান রকম বিভ্রান্তিতে আছেন, তারা পুরোপুরি জিনিসটা আঁচ করতে পারছেন না, সেই জন্য কিছুটা সময়ের প্রয়োজন। বিচারক শুনেছেন এবং 14 তারিখ পরবর্তী তারিখ দিয়েছেন। তবে এই মামলার আরও বেশ কিছু জিনিস আছে, তবে এখনও বলা যাচ্ছে না যে মামলাটা কোন দিকে যাবে। তবে সিডিপ্যাপ কর্মসূচিতে যে অ্যাবিউজটা হয়েছে সেই অ্যাবিউজটা ঠেকানোর জন্য মাত্র একটি প্রতিষ্ঠানকে এই সিডিপ্যাপ পরিচালনার দায়িত্ব দেওয়াটা আমার মনে হয় এটা ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য। তার কারণ যেখানে 6টি কোম্পানি, তাদের একটি কোম্পানি গড়ে যদি 10টি অফিসও থাকে, 5টাই ধরলাম, 3000 অফিসের মাধ্যমে তাদের এই 2 লক্ষ 2.5 লক্ষ সেবা প্রদান করতেন রুগীদের, যারা হোমক্যারিদের। এই পিপিএল এখনও পর্যন্ত সংগঠিত হতে পারেনি। তারা এখনও ওয়েব বেসড, মূলত তাদের ইন্টারনেট বেসড, তাদের কিছু টেলিফোন সার্ভিসও আছে অপ্রতুল, এবং তাদেরকে সহায়তা করার জন্য আরও কিছু যাদেরকে বলা হয় ফ্যাসিলিটেটর, নতুন টার্ম, অনেকগুলো নতুন টার্ম আসতেছে হোম কেয়ারে, এই ফ্যাসিলিটেটরদেরকে দেওয়া হয়। ফ্যাসিলিটেটররা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু বিভ্রান্তিটা কোথায় যে এই প্রক্রিয়ার শুরুতেই বেশ কিছু তথ্য মানুষের জানে, তথ্যগুলো অনেকগুলো সঠিক ছিল, অনেকগুলো সঠিক ছিল না। যেমন ধরুন অ্যাবিউসের ব্যাপারে অনেকে বলছিল যে যারা নিচ্ছেন হোম কেয়ার তারা অনেকে বাহামাতে ভ্যাকেশন করছেন, অনেকে দেশে যাচ্ছেন, অনেকে ইউরোপে ভ্রমণে যাচ্ছেন, এখানে তাদের হয়ে যারা সেবা দিচ্ছেন তারা টাইমশিট ভুয়ান দিয়ে টাকা অর্থ নিয়ে নিচ্ছেন। এগুলো হয়তো বা অনেকগুলো সত্য, কিন্তু এগুলোকে ঠেকানোর জন্য কিংবা এগুলোকে মিনিমাইজ করার জন্য একটি প্রতিষ্ঠানকে দিয়ে যাওয়ার ব্যাপারটি, এবং সেটি আদৌ মিনিমাইজ হবে কিনা কিংবা আদৌ এই অ্যাবিউজ ঠেকানো যাবে কিনা এটা বলা মুশকিল। তবে সেটি ভিন্ন প্রসঙ্গ। আপাতত যে প্রসঙ্গটি আদালতে আছে সেটি হচ্ছে যে যারা আবেদন করেছেন আদালতের কাছে, তারা 30শে সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়াতে চান। তাদের সমস্যা পিপিএল থাকুক বা না থাকুক সেটা না, তারা সময় বাড়াতে চান। এই মামলার যে মূল গ্রাউন্ডের কথা যেটা বললাম, আমরা শুনলাম যে সংবিধানের একটি ধারা এটা মামলার ভিতরে আছে, কিন্তু প্রথম আপিল তাদের যেটা তারা মামলা করেছেন, তারা করেছেন যে আগে তারা সময় বাড়াতে চান। এটা হয়তো তাদের আইনজীবীদের একটা কৌশল হতে পারে, আগে সময় বাড়িয়ে তারপর তারা পরবর্তীতে যাবে সেটাতে। কিন্তু আমি যেটা দেখছি যে মূল বিষয়টা না জেনে অনেকে এই হোম কেয়ারটা নিয়ে যে যার যার মতো করে তথ্য দিচ্ছে, যে যার যার মতো করে বিশ্লেষণ করছে। তো এটা নিয়ে কি যারা সাধারণ যারা হোম কেয়ার প্রত্যাশী বা যারা সিডিপ্যাপ আছে তারা কি বিভ্রান্ত হচ্ছে না? অবশ্যই বিভ্রান্ত হচ্ছে। বিভ্রান্ত হওয়ার সুযোগটা কিন্তু নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথে করেছে। এটা যারা এতদিন সার্ভিস প্রোভাইড করছে তারা কিন্তু করেনি। আকস্মিকভাবে তাদের থেকে 1 এপ্রিল তাদের থেকে সার্ভিস নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু 1 এপ্রিলের আগে সবাই স্মুথলি ট্রানজিশন করতে পারছে কিনা সেটা দেখার জন্য তো কোনো অতিরিক্ত অফিস কিংবা লোক জনবল নিয়োগ করেনি ডিপার্টমেন্ট অফ হেলথ কিংবা পিপিএল। অর্থাৎ এতে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এবং আরেকটি ব্যাপার এখানে খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে অনেকেই যারা সেবা গ্রহণ করতেন যে পিপিএলের মাধ্যমে তারা সেবা পাবেন কিনা, তাদের যে নানান প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জনবল পিপিএল নিয়োগ দিতে পারেনি কিংবা নিয়োগ করতে পারে। এবং এই বিষয়টা এত টেকনিক্যাল, এটা রাস্তায় কাউকে ডেকে টেলিফোনের সামনে বসিয়ে দিলে সে কিন্তু উত্তর দিতে পারবে না। এটা প্রপার ট্রেনিংয়েরও ব্যাপার আছে, আপনি কী বক্তব্য দেবেন সেটাও এখানে মিসিং। অতএব এতদিন ধরে যেই আমাদের কমিউনিটিতে যে সমস্ত হোম কেয়ার সার্ভিসগুলো অত্যন্ত গুরুত্বের সাথে, আমি বলবো অত্যন্ত যত্নের সাথে এবং টু সাম এক্সটেন্ট অত্যন্ত মায়ার সাথে যে সেবাগুলো দিচ্ছেন তাদের নিকট আত্মীয়দের সেবা শুশ্রূষার জন্য, সেইটা গভর্নর কোন বিবেচনায় মাত্র একটি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন যারা সম্পূর্ণভাবে প্রস্তুত না এবং যারা সম্পূর্ণভাবে আমাদের কমিউনিটি। এবং এখানে আরেকটা প্রবলেম সাগর আমি বলি, এই সিডিপ্যাপ কর্মসূচির মূল বিষয়টা হচ্ছে
আত্মীয় নিকট আত্মীয়কে সেবা দিবে। এর একটি মূল কারণ যদি হতে পারে হয় সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এই ল্যাঙ্গুয়েজ, কারণ আমি যদি আমার বাবা, আমার মা, আমার নানা, আমার চাচা চাচি, আমি আপন আত্মীয়কে সেবা দিই, আমার সাথে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই। কিন্তু আমি যদি ভাইতে একজন হোম কেয়ার প্রোভাইডারকে আনি সেবা দেওয়ার জন্য, তাহলে আরেকজন দোভাষী রাখতে হবে, এবং সেই দোভাষীও সঠিকভাবে সবসময় বলতে পারবে কিনা জানি না। তো সিডিপিএফ কর্মসূচিটা মূলত রাখা হয়েছিল, নামই এটা কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, মানে কনজিউমার যিনি এটা সেবা গ্রহণ করেন তিনি ডিরেক্ট করবেন কীভাবে তিনি সেবাটা পাবেন। তো সেই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছে গভর্নরের এই উদ্যোগের মাধ্যমে। এবং আমি মনে করি আমাদের কমিটিতে এখনও সুযোগ আছে, যারা এতদিন মায়ার মাধ্যমে, তাদের সর্বাত্মক পরিশ্রমের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, উদ্যোগের মাধ্যমে এই সিডিপিএফ কর্মসূচিকে আমাদের কমিটিতে যারা এটা পাওয়ার যোগ্য তাদেরকে দিয়ে এসেছেন, তাদের এখন সংঘবদ্ধ হওয়া উচিত। আমার মনে হয় ইস্টার্ন ডিস্ট্রিক্টের এই ফেডারেল কেসটি যেহেতু ইস্টার্ন ডিস্ট্রিক্ট গ্রহণ করেছে এবং এটি একটি ফেডারেল আদালত, আমার মনে হয় যারা এতদিন সেবা প্রদান করছেন তারা সংঘবদ্ধ হয়ে আমার মনে হয় এখনও আইনের আশ্রয় নেওয়ার যথেষ্ট সুযোগ আছে গভর্নরের একতরফা এই সিদ্ধান্তের বিরুদ্ধে। জি, থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, আপনি আমাদের চ্যানেলে নিউ ইয়র্ক স্টুডিওতে এসে আলোচনায় সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আগামী সপ্তাহে আবার কোনো নতুন অতিথি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে, আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করা হবে। সেই পর্যন্ত চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।